হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিনেমা সাকিব এবং আজকে আমরা কথা বলবো এই মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা নিয়ে যার নাম চক্কর ৩০২। এই সিনেমাটি পরিচালনা করেছেন শরফ আহমেদ চিকন। এই সিনেমার অন্যতম প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন মোশাররফ করিম, মৌসুমী নাগ, তারিন, রওনক হাসান, সুমন আনোয়ার, ইন্তেখাব দিনার, শাশ্বত দত্ত, নিকিতা নন্দিত সিংহ এবং আরো অনেকে। সিনেমা গল্পে একটু চলে যায়। সিনেমার শুরুতে আমরা দেখতে পাই একটি মার্ডার কেসের ইনভেস্টিগেশনে এসেছেন ইন্সপেক্টর মইনুল অর্থাৎ মোশাররফ করিম। মনির সাহেব। ইয়েস স্যার। মার্ডারটি হচ্ছে সাদমান নামে একটি ছেলের এবং ধারণা করা হচ্ছে তার বন্ধু রাইয়ান তাকে খুন করছে। এবং রাইয়ানের বাবা চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান এবং মা চরিত্রে অভিনয় করেছেন তারিন, যারা যথাক্রমে তিনি হচ্ছেন একজন সুপারস্টার, সিনেমা সুপারস্টার, একজন হচ্ছে অ্যাডভোকেট। এবং প্রাথমিকভাবে ধারণা করা গেল পরবর্তীতে মোশাররফ করিম আস্তে আস্তে যখন কেসের আরো গভীরে যেতে থাকেন তিনি বুঝতে পারেন যে আপাত দৃষ্টিতে কেসটাকে যতটা সহজ মনে করা হচ্ছে কেসটা ছিল ততটা ইজি না এবং রাইয়ান হয়তো খুনি নাও হতে পারে এবং তিনি অর্থাৎ মোশাররফ করিম একটি অদ্ভুত কেসের আরো চক্করে পড়ে যান এবং এই চক্কর থেকে কি তার মুক্তি মিলবে? কে আসলে খুন করেছে সালমানকে, কে আসলে প্রকৃত খুনি, সেই নিয়ে এগিয়েছে সিনেমার গল্প। চক্করের ভালো দিকগুলো যদি বলতে চাই, চক্কর সিনেমাটি ওভারঅল একটি এঙ্গেজিং এবং মোটামুটি এন্টারটেইনিং একটা সিনেমা। এবং এই সিনেমা যেখানে একটু মোটামুটি পড়তে গিয়েছে বা একটু বোর হতে গিয়েছে তখনই মোশাররফ করিম এই সিনেমাটাকে মোটামুটি বাঁচিয়ে দিয়েছে। অর্থাৎ তার সহজবোধ্য কমিক টাইমিং, তার সহজাত যে কমিক টাইমিং যেটা আছে সেটা দিয়ে সিনেমাটাকে তিনি মোটামুটি হোল্ড করে রেখেছেন। সিনেমাতে তার সহকারী চরিত্রে অভিনয় করেছেন সজীব, আর তার সজীব ক্যারেক্টারে যিনি অভিনয় করেছেন শাশ্বত দত্ত। এবং তার সাথে মোশাররফ করিমের যে খুনসুটি গুলো, যে সিন গুলো, সেগুলো বেশ ভালো মতো জমেছে। স্পেশালি আরেকজনের কথা বলতে চাই, মৌসুমী নাগ একজন ছেলে হারানো মায়ের চরিত্রে তার যে কান্না, তার যে আবেগ, সেটা আপনার হৃদয় ছুঁয়ে যায়। তিনি খুব ভালো অভিনয় করেছেন। রওনক হাসান, তারিন, ইন্তেখাব দিনার প্রত্যেকে যথাযথ তারা যেরকম অভিনয় করেন সেরকমই করেন। শেষের দিকে এই সিনেমাতে যিনি তার দিকে সবার দৃষ্টি নিয়ে নিয়েছেন তিনি হচ্ছেন সুমন আনোয়ার, দা নানা সুমন আনোয়ার। তার কথা আলাদাভাবে বলতে চাই, সিনেমার শেষের দিকে একটা সময় গিয়ে আপনার মনে হবে যে মোশাররফ করিমের চেয়েও ভালো অভিনয় করেছেন সুমন আনোয়ার। তিনি কিন্তু প্রকৃত অর্থে একজন পরিচালক, তাকে আমরা পরিচালক দৃষ্টিতে বেশি চিনি এবং পরিচালকের পরিচয়টা দিয়ে তিনি আমাদের কাছে বেশি পরিচিত। তবে মাঝে মধ্যে তিনি যখন অভিনয় করেন তিনি আসলে চুটিয়ে অভিনয় করেন এবং তাকে যে ক্যারেক্টারটা দেওয়া হয়েছে এই ধরনের ক্যারেক্টার তার বিকল্প আসলে নেই। সুমন আমার ভাইয়ের জন্য আলাদা করে কিছু একটা বলতে পারে আমার কাছে মনে হয়। তিনি এত ভালো করেছেন, এত মজা দিয়েছেন দর্শককে, ফলে যারা দেখছিলেন প্রত্যেকে তিনি যতবার পর্দায় আসছিলেন তাকে এনজয় করছিলেন, তার অভিনয় উপভোগ করছিলেন। এছাড়াও আরো যদি বলতে চাই আরেকজনের কথা, আমি তার নামটা ভুলে গেছি, তার নামটা আমার এই মুহূর্তে মনে নেই। তবে তিনি মাত্র ৩টা সিন পেয়েছেন এবং ৩ সিনে তিনি এত বিনোদন দিয়েছেন, এত ভালো অভিনয় করেছেন। তিনি হচ্ছেন যিনি মোশাররফ করিমের মায়ের চরিত্রে অভিনয় করেছেন এবং অর্থাৎ নিকিতা নন্দিত সিংহ যিনি কিনা মোশাররফ করিমের স্ত্রী চরিত্রে অভিনয় করেন, তার শাশুড়ির চরিত্রে যিনি অভিনয় করেছেন। খুব ভালো অভিনয় তার এবং খুবই ন্যাচারাল তার অভিনয় এবং তার ডায়লগের মাধ্যমে তিনি বেশ কিছু জায়গায় এত চমৎকার কিছু জিনিস হাইলাইট করেছেন যেটা আমরা সাধারণত বাংলা সিনেমা হাইলাইট হতে দেখি না। একটি দৃশ্যের কথা বলতে চাই যেখানে তিনি তার ছেলের বউকে খোঁচা দিয়ে একটি কথা বলেন, তখন তার ছেলের বউ তার উপর রাগ করেন, বলেন যে আপনি কেন সবসময় আমার সাথে এমন বিহেভ করেন, এমন ব্যবহার করেন। তখন তিনি বলেন যে আমার শাশুড়িও তো আমার সাথে এরকম খারাপ ব্যবহার করেছিলেন, আমি তো কিছু বলি নাই, কিন্তু ১০২ বছর বাঁচছিলেন। এই দিয়ে আমরা বুঝতে পারি যে বংশ পরম্পরায় বা জেনারেশন টু জেনারেশন একজন নারী তার ছেলের বউয়ের সাথে যে খারাপ ব্যবহারটা করে যায় এবং এটাকে যে তারা যে স্বাভাবিকরণের চেষ্টাটা করেন সেটা কিন্তু এই সিনেমায় একটি ডায়লগে প্রদর্শিত হয়েছে। এই সিনেমার যে ব্যাপারটা আমার কাছে চমৎকার লেগেছে, এটা একটা রিয়েলিস্টিক গল্প, আরবান গল্প, একটা ঢাকার গল্প এবং আমাদের গল্প। এখানে তামিল তেলেগুর মতো হওয়ার কোনো চেষ্টা নেই। ইদানিং যে চেষ্টাটা অনেকের মধ্যে দেখা যাচ্ছে, এই ব্যাপারটা আমার কাছে ভালো লেগেছে। এমন নয় যে এই সিনেমাতে খামতি নেই, খামতি আছে, কিন্তু সিনেমাটা মোটামুটি এনজয় এবং আপনার মনোযোগটা ধরে রাখতে খুব বেশি চেষ্টা করে এবং সেই চেষ্টাটায় অনেক আছে সিনেমাটা সফল। সিনেমার চিত্রগ্রহণ থেকে শুরু করে সিনেমার মিউজিক সবকিছু মোটামুটি বেশ উপভোগ্য। কামরুল হাসান খসরু তিনি এটাকে শুট করেছেন, যদিও খসরু ভাই একটু বেটার শুট করতে পারে আমার কাছে মনে হয়, কারণ আমরা তার স্বপ্নজাল দেখেছি এবং আরো অন্যান্য কাজ দেখেছি, সেখানে তিনি যেভাবে চমৎকার ভাবে শুট করেন সেই জায়গা থেকে কিছুটা তিনি পিছিয়ে শুট করেছেন, তাও মোটামুটি গ্রহণযোগ্য চিত্রায়ন। তবে সিনেমাতে পীড়া দিয়েছে হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। একটা ক্রাইম থ্রিলার সিনেমায় বা ক্রাইম ড্রামা সিনেমায় মিউজিকটা মাঝে মধ্যেই যদি অনেক চড়ে যায় বা কানে অনেক বেশি পীড়া দেয়, সেটা কিন্তু অনেক বেশি পীড়া দেয়। একটু ব্রিদিং স্পেস দরকার ছিল এবং সাইলেন্সের যে গুরুত্বটা সেটা আমাদের পরিচালক অনেক সময় বুঝতে পারেন না। অনেক দৃশ্যে যে মিউজিক ছাড়াও যে দৃশ্যটা উপভোগ করা যায় এই ব্যাপারটা তারা সাধারণত বুঝতে চান না বা বুঝতে পারেন না। এই জায়গাটা একটু কাজ করার দরকার ছিল। মোটের উপর চক্কর ৩০০ উপভোগ করতে সিনেমা হলেও যে ব্যাপারটা এই সিনেমা তিনি ভুগিয়েছে সেটা হচ্ছে পরিচালক হয়তো একটু দ্বিধায় ছিলেন যে কতটুকু দৃশ্য তিনি কতক্ষণ রাখবেন। যেমন আমি একটা দৃশ্যের কথা বলতে চাই, মোশাররফ করিম তার বাসায় আসেন, তার ওয়াইফকে, তার স্ত্রীকে তিনি অ্যানিভার্সারি উইশ করেন এবং সেই দৃশ্যটা বিশ্বাস করুন আরো কয়েকটা সেকেন্ড ডিমান্ড করে, কিন্তু
উইশ করার সাথে সাথে দৃশ্যটা খাট করে কেটে দেয়। এবং এই ব্যাপারটা একবার না একাধিকবার এই সিনেমাতে আছে। এই জিনিসটা একটু ঠিক করা উচিত ছিল। কোন জায়গাটা কতটুকু রাখতে হবে এটা পরিচালকের সিদ্ধান্ত নেওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কোন সাবপ্লটটাকে কতটুকু ব্যবহার করবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কোন ক্যারেক্টারটাকে কিভাবে উপস্থাপন করবে সেটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা করতে গিয়ে মনে পড়লো রওনক হাসানের কথা। সিনেমাতে তিনি একটি সুপারস্টার ক্যারেক্টার অভিনয় করেছেন, আর তাকে দেখে কোনোভাবেই সুপারস্টার মনে হচ্ছিল না। খুব দামি কিছু পোশাক পরলে বা ভ্যানিটি ভ্যান থেকে দুই একবার নামলেই কিন্তু তিনি সুপারস্টার হয়ে যান না। এবং এই সিনেমায় তাকে আমার একটু মিসকাস্টিং লেগেছে। তাকে অন্যভাবেও ব্যবহার করা যেতে পারতো, সুপারস্টার না করে হয়তো অভিনেতা কোন একটা চরিত্র দেওয়া যেতে পারতো। বা সিনেমার শেষের দিকে একটা জায়গায় দুই মা অর্থাৎ তারিন এবং মৌসুমী নাগ যেভাবে কিছুটা বন্ধুসুলভ আচরণ করেন সেটা খুব ঠিক মতো স্টাবলিশ হয়নি। সিনেমাটা কিন্তু 2 ঘন্টা 22 মিনিটের, কিন্তু এতগুলো সাবপ্লট আবার মেইন প্লট সবকিছু আনতে গিয়ে আমার কাছে মনে হয় যে পরিচালক একটু দ্বিধাবদ্ধ করছে। যেটা আমি আগে উল্লেখ করেছি, যেটাকে তিনি ক্রাইম ড্রামা বানাবেন বা ক্রাইম থ্রিলার বানাবেন নাকি একটু কমিক রিলিফ দিবেন, কোনটা কতটুকু দিবেন, এই ব্যাপারটাই আসলে পরিচালকের সিদ্ধান্ত নেওয়া একটু জরুরি ছিল। এবং সেই জায়গাটা তিনি একটু এলোমেলো পথ নির্বাচন করছেন। তবে তারপরও মোটামুটি তিনি একটা ট্র্যাকে শেষ পর্যন্ত গিয়ে থামতে পেরেছেন, এটাই হচ্ছে এই সিনেমা সার্থক। এছাড়াও যদি বলতে চাই, এই সিনেমাতে বেশ কিছু ইস্যু একটু ছুঁয়ে গিয়েছেন, আর একটু ডিপে দেখালে ভালো হতো। তবে ছুঁয়ে গিয়েছেন দেখে সেই ব্যাপারটাকে আমি একটু অ্যাপ্রিসিয়েট করতে চাই। একজন মা যখন তার হয়তো কোনো কারণে হয়তো সংসার হয়তো টিকছে না, কিন্তু সেটা নিয়ে তিনি তার ছেলের সাথে, তার একজন প্রাপ্তবয়স্ক ছেলের সাথে তিনি যেভাবে কথা বলেন, একটি দৃশ্যে সিনেমা শেষে একটি দৃশ্যে দেখানো হয়, সেই ব্যাপারটা আমার কাছে খুব ম্যাচিউর লেগেছে। বাংলা সিনেমা আমরা সাধারণত এই ব্যাপার স্যাপারগুলো অ্যাড্রেস করতে চাই না, এই ব্যাপারটা আমার কাছে খুব চমৎকার লেগেছে। মোশাররফ করিমকে তামিল তেলুগু বা ধরেন বলিউডের বা ঢালিউডেরই অর্থাৎ আমাদেরই অন্যান্য পুলিশের মতো এখানে দেখানো হয়নি। তিনি একজন 9টা 5টা চাকরি করা একজন পুলিশের মতো তাকে দেখানো হচ্ছে। খুব সাধারণ একজন পুলিশ, পেট মোটা একজন পুলিশ। তিনি খুব পেটানো শরীরের পুলিশ নন, তিনি অনেক কাজে সফল হন আবার অনেক কাজে ব্যর্থ হন। এবং এইভাবে এই রিয়েলিস্টিক ভাবে তাকে উপস্থাপন করেছে, যেটা আমার কাছে ভালো লেগেছে। তিনি এমন কোন পুলিশ না যিনি একটা ঘুষি মারলে 30 ফিট দূরে গিয়ে আপনি করবেন, বরং তিনি এমন একজন পুলিশ যিনি অপরাধীর সামনে পিস্তল রেখে এরপরে তার সাথে ধস্তাধস্তি করেন এবং এই অবস্থায় তিনটা পা জড়িয়ে বসে থাকেন এবং তিনি মারও খান। এবং মার খেয়ে তিনি যখন বসে থাকেন, তাকে যখন কেউ উদ্ধার করতে আসে তিনি বলেন, কইছিলা জ্যামে পড়ছিলা। এই যে রিয়েলিস্টিক ভাবটা, এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এবং ডায়লগের এই কমিক যে ব্যাপার স্যাপার গুলো, কমিক যে রিলিফ গুলো, এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। সিনেমায় 3 বন্ধু চরিত্রে নতুন যারা অভিনয় করছেন, আমি ভেবেছিলাম এত সব জাবরিল অভিনেতারা ভিড়ে তারা হারিয়ে যাবেন, কিন্তু আমার ধারণাকে ভুল প্রমাণ করে তারা কিন্তু বেশ ন্যাচারাল অভিনয় করেছেন। এইটা হচ্ছে কি ব্যাপার, এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তো ভালো মন্দ মিলিয়ে ওভারঅল সিনেমাটা বেশ এনজয়েবল। সিনেমার মিউজিক নিয়ে আরেকটা কথা বলতে চাই, কাওয়াই কমলা থেকে যান। এই গানটা বেশ ভালো লেগেছে শুনতে। এই গানটা যে অ্যারেঞ্জমেন্ট, যে দৃশ্য ধারণ, সেই জায়গাটা আমার কাছে মনে হয় যে আরো একটু খরচ করা গেলে বা একটু গ্র্যান্ড ভাবে উপস্থাপন করা গেলে ভালো। কারণ আমি যতটুকু জানি সিনেমাটা বাজেট খুব একটা কম পাইনি, সরকারি অনুদানের সিনেমা, পাশাপাশি অন্যান্য প্রডিউসারও ছিল। গানটা শুনতে যতটা ভালো লাগে, দেখতে আসলে ততটা ভালো লাগে না। আরেকটা গান যেটা নীল আসমানে, গানটা সিনেমাতে যা শোনা গিয়েছে কিন্তু সেভাবে দেখানো হয়নি। এই গানটা আমার কাছে মনে হয় যখন রিলিজ পাবে মানুষের হয়তো শুনতে আরো ভালো লাগবে। এই গানের দিকটা বেশ আমার কাছে সিনেমা গানগুলো বেশ উপভোগ্য, বেশ শ্রুতি মধুর, যদিও একটি গান বাদে অন্য কোনো গান রিলিজ পায়। সিনেমাটা যেভাবে শেষ হয়েছে, ধারণা করা হচ্ছে সিনেমা একটা সিকুয়েল আসবে, তবে সেটা নির্ভর করছে তখনই যদি সিনেমাটা সেভাবে সাকসেসফুল হয় বক্স অফিসে, তখনই হয়তো মেকাররা এবং প্রডিউসার এটা নিয়ে ভাববেন। ইন্সপেক্টর মইনুল ক্যারেক্টারটাকে একটি আর্ট দেওয়ার চেষ্টা করা হয়েছে, যিনি কিনা খুব জটিল কেস খুব সহজে সলভ করার চেষ্টা করে এবং বাদাম খেতে খেতে, এবং সেই সময় তিনি খুব চমৎকার ডায়লগ দেন। ডায়লগ এই সিনেমা একটা শক্তিশালী পয়েন্ট। নাহিদ হাসান সিনেমা ডায়লগ গুলো লিখেছেন এবং ডায়লগ খুব মজাদার। কিছু ডায়লগ না বলি না, জীবন একটা নেশা। আরেকটা ডায়লগ বলতে চাই, বাদাম খাইলে বুদ্ধি পায় না, বুদ্ধি পারে উষ্টা খাইলে। এদের কিছু চমৎকার ডায়লগ রয়েছে। এই সবকিছু মিলে সিনেমাটা কিন্তু মোটামুটি এন্টারটেইনিং এবং অনেক খামতি থাকা সত্ত্বেও আমি বলবো সিনেমাটাকে রেকমেন্ড করবো আপনাদের দেখার জন্য। এবং সিনেমাটা দেখে আপনারা ধারণা করতেই পারবেন একজন ফার্স্ট টাইম ডিরেক্টর যিনি দীর্ঘদিন ছোট পর্দায় নাটক বানিয়েছেন, তিনি যখন সিনেমায় আসেন তিনি খুব একটা এব্রোথেব্রো সিনেমা বা এলোমেলো সিনেমা বানান নাই। তিনি মোটামুটি একটা গল্প বলতে চেয়েছেন, এই গল্পটা দিন শেষে তিনি ঠিকঠাক মতো মোটামুটি বলতে পারছেন। তো সব মিলিয়ে চক্কর 302 আমার এক্সপেকটেশনের চেয়ে ভালো একটা সিনেমা আছে। আপনার সময়টা ভালো কাটবে, এতটুকু আমি মোটামুটি গ্যারান্টি দিতে পারি।
তো বাকিটা আপনি সিনেমাটাকে জানান কেমন লাগলো, আর ভিডিওটি ভালো লাগলে কি করতে হবে আপনারা জানেন, নতুন করে কিছু বলবো না, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব। সবাই ভালো থাকুন এবং ভালো সিনেমার সাথেই থাকুন। থ্যাংক ইউ।